আলোচনার এই পর্বে শুরুতেই আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে আজ তার প্রশাসনিক সভা ছিল, সেইখানে যে বার্তা বিএলওদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী দিয়েছেন। বিরোধীরা এই বার্তার মধ্যে প্রচ্ছন্ন হুঁশিয়ারি খুঁজে পাচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী বলছেন বিএলওদের বলবো ভোটার লিস্ট থেকে যেন কারুর নাম বাদ না যায়। তারপরে মুখ্যমন্ত্রী বলছেন মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের চাকরি করেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প, আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশীদের, যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোত্থেকে? এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে, জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয় এটা দেখতে হবে। আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। ভয় দেখালেই ভয় দেখতে হবে? তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন, সাহস সঞ্চয় করার দরকার নেই। মানুষের স্বার্থে মানুষের পাশে অলওয়েজ থাকবেন, এটা আমার মোদ্দা কথা বলার। আমি শুভেন্দু অধিকারী কি বলেছেন এই নিয়ে আমি একবার দর্শকদের সামনে রাখবো, কারণ এই মন্তব্যের মধ্যে যেটা বলছিলাম যে বিরোধীরা প্রচ্ছন্ন হুঁশিয়ারি গন্ধ পাচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনি সেখানে লিখছেন যে অবাধ এবং ভয়মুক্ত নির্বাচনের জন্য গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে ঢোকার জন্য একটা ভোঁতা আক্রমণ মুখ্যমন্ত্রীর, এই বলে সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। বিএলওদের সরকারি কর্মী বলে মনে করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি বলছেন যে স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মানছেন বিএলওরা, ঘুরিয়ে সেই বিএলওদেরই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। আমি এইখানে শুরুতে অর্ণব সাহার কাছে আসবো, কিন্তু তার আগে শ্রমিক ভট্টাচার্য যিনি হচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে বিজেপি কিভাবে প্রচ্ছন্ন হুঁশিয়ারি খুঁজে পাচ্ছে, কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি দেখুন। তৃণমূল কংগ্রেসের তো এটা এজেন্ডা যে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থাকবে, কোনোভাবেই যেন সে নাম বাদ না যায়। তৃণমূলের এজেন্ডা ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে রাখা, এক ব্যক্তির নাম 10 জায়গায় তুলে রাখা, ফাঁকা জমিতে বিভিন্ন প্লট পড়ে আছে সেখানে পর্যন্ত ভোটারদের নাম, এগুলো বাদ যাবে। সরকারি কর্মচারীরা কি করবেন? সরকারি কর্মচারী তো ডিএ পান না, তারাও জানেন যে পরিবর্তন আসন্ন, তারা জানছেন এই সরকার থাকবে না। সরকারি কর্মচারীরা সেই রিস্ক নেবেন না যে ভবিষ্যতে তারা যাতে বিপদে না পড়েন, সেদিকে তারা যথেষ্টভাবে সচেতন আছেন এবং আমাদের বহু তথ্য তারাই দিচ্ছেন যে কোথায় কোথায় এ ধরনের ঘটনা ঘটছে, কোথায় কত জাল ভোটার তৈরি করা হয়েছে, সরকারি অফিসাররা দিচ্ছেন। দেখুন, এই যে এসআইআর বা বিশেষ সংশোধনী এ রাজ্যে শুরু হবে এবং সেটা খুব সম্ভবত সামনের মাস থেকে শুরু হয়ে যেতে পারে। সার্ভের পরে কার নাম ভোটার তালিকায় থাকবে, কার নাম বাদ যাবে, এই কাজটা যারা করেন তারা হচ্ছেন বুথ লেভেল অফিসার বা বিএলও। আমি বলছি অর্ণবদা, এখানেই বিজেপির প্রশ্ন যে যখনই আপনি বলছেন যে মনে রাখবেন আপনি রাজ্য সরকারের চাকরি করেন, আপনি রাজ্য সরকারি কর্মী, কার্যত বুঝিয়ে দেওয়া যে মাইনেটা কিন্তু রাজ্য সরকারই দিচ্ছে, কার্যত প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারি এইখানে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে বিএলওদের দিচ্ছেন। আপনি প্রচ্ছন্ন হুঁশিয়ারি শব্দটা ব্যবহার করলেন। আমি তো দেখতে পাচ্ছি গত কদিন ধরে যে মাননীয় বিরোধী দলনেতা আমাদের যিনি আছেন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য যে সমস্ত রাজ্য নেতারা রয়েছেন বিজেপির, তারা তো প্রকট হুঁশিয়ারি দিচ্ছেন। শুভেন্দু অধিকারী সরাসরি বলছেন 61 লক্ষ ওখানে বাদ গেছে, এখানে আমরা 1,25,00,000 বাদ দেবো। কি ঐকিক নিয়ম নাকি?
ঐকিক নিয়মে উনি কি পাটিগণিতের নিয়মে সংখ্যা দিয়ে দিচ্ছেন আগে থেকে? উনি সংখ্যা দিয়ে দিচ্ছেন এবং সেই সংখ্যা ধরে তারপর নির্বাচন কমিশন কাকে কাকে বাদ দেওয়া হবে ঠিক করবে। কিভাবে ঠিক করবে এই জিনিসটা? এই যে উত্তম ব্রজবাসী, আরতি ঘোষ, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস, নয়ন বিশ্বাস, মণিশঙ্কর বিশ্বাস, এরা কি রোহিঙ্গা? রোহিঙ্গার সংখ্যা কত? গোটা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা কত? 17 লক্ষ। তার মধ্যে এই উদ্বাস্তুদের মধ্যে একটা বড় অংশ, প্রায় 12 থেকে 14 লক্ষ রয়েছে হচ্ছে শেখ হাসিনা আশ্রয় দিয়েছিলেন, তারা হচ্ছে বাংলাদেশে রয়েছে। এবং ভারতবর্ষে স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য হচ্ছে 40,000 এই রোহিঙ্গা রয়েছেন যারা ঢুকেছেন এখানে, এবং তারা 14টা রাজ্যে ছড়িয়ে রয়েছেন। এবং তাদের মধ্যে আবার 22,500 তারা ইউএন মানে রাষ্ট্রপুঞ্জের। আমি বলছি অর্ণবদা, আপনি মানবেন যে সংশোধন মানেই হচ্ছে যারা অবৈধ ভোটার, যারা অনুপ্রবেশকারী, যারা এই রাজ্যের বাসিন্দা বা নাগরিক নন, তারা ভোটাধিকার পাবেন না, নামটা থাকলে ভোটার তালিকা থেকে বাদ যাবে। আমি বলছি তারপরে যদি আপনি বলেন যে দেখবেন কারুর নাম যেন বাদ না যায়, কার্যত এই কথা বলে দেওয়া যে আপনি রাজ্য সরকারি কর্মী, বাদ না যায়। আমরা যেটা বিহারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বিহারে এখনো পর্যন্ত ওইটাকে পাবলিক ডোমেনে আনা হয়নি যে কাদের কাদের বাদ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 22 লক্ষ জন তারা নাকি মারা গিয়েছেন, তাদের নাম বাদ গেছে। আমি আপনাকে এইখানে দেখাচ্ছি নির্বাচন কমিশনের থেকে, এইটাকে আমি করেছি, ডাউনলোড করে এনেছি। নির্বাচন কমিশনের একটা জানুয়ারি মাসে দেওয়া তথ্য ওদের যে একজনও মৃত ভোটারের নাম আর তালিকায় নেই। আবার হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে এখন বলা হচ্ছে 22 লক্ষ মৃত ভোটারের নাম আমরা এখানে বাদ দিয়েছি, ডিলিট করেছি। তাহলে 6 মাসের মধ্যে 22 লক্ষ মৃত ভোটারের নাম কোথা থেকে এলো? এই যে বারবার করে এই প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো থেকে বোঝা যাচ্ছে যে ঠিক কিভাবে, কি পদ্ধতিতে, কতটা যাচাই করা হয়েছে। আমি এখানে অগ্রসরের কাছে আসবো। আমি বলছি এই একই যুক্তিটা কিন্তু শুভ্র, সেটা হচ্ছে যে বারবার করে এখানে আজিত আঞ্জুম থেকে আরম্ভ করে আরো একাধিক জন যারা কিনা একেবারে গ্রাসরুট লেভেলে গিয়ে তারা সাক্ষাৎকার নিচ্ছেন এবং বিএলওদের সাক্ষাৎকার নিয়েছেন, তারা পর্যন্ত ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে বহু ক্ষেত্রে এরকমভাবে ফর্ম ফিল আপ করা হয়েছে কোনো কোয়ারি না করে। আমি এখানে অগ্রসরের কাছে আসবো দুটো পার্ট। আমি বলছি দিল্লি বা কর্ণাটকের ক্ষেত্রে রাহুল গান্ধী তো বারে বারে অভিযোগ করেন হঠাৎ করে একটা জাম্প লক্ষ্য করা যাচ্ছে ভোটার লিস্টে, ভোটারের সংখ্যা হঠাৎ করে অল্প সময়ে বিপুল সংখ্যায় বাড়ছে। ঠিক সেই রকম ভাবে যে তথ্য একটু আগে অর্ণব সাহা বলছেন যে 6 মাসের মধ্যে 22 লক্ষ, যেটা 6 মাস আগেও একটা মৃত ভোটার ছিল না, জুলাই মাসে গিয়ে সেটা 22 লক্ষে দাঁড়িয়ে যাচ্ছে কিভাবে? আমি বলছি কোথাও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে বলে অভিযোগ। প্রিন্ট আউট নিয়ে এসছেন, সেটা আদৌ সত্যি মিথ্যা সেটা আগে যাচাই করুন। উনি যে সময়টার কথা বলছেন সেই সময় কিন্তু এসআইআর হয়নি। আর আমি প্রেস নোট দেখাচ্ছি এই 25 তারিখ, জুলাইয়ের 25 তারিখের। ইলেকশন কমিশন সেখানে পরিষ্কার একদম ব্রেকডাউন দিয়ে দিয়েছে 22 লক্ষ ডেড ভোটার, 7 লাখ ভোটার যারা একাধিক জায়গায় নাম রেজিস্টার করা রয়েছে, এবং 35 লক্ষ মাইগ্রেটেড ভোটার। তো আপনি এই প্রেস নোট যেটা ইলেকশন কমিশন পাবলিশ করেছে সেটা বিশ্বাস করবেন, নাকি তৃণমূলের একজন প্রবক্তা কোথা থেকে ডাউনলোড করেছেন সেটা বিশ্বাস করবেন? আর যদি বিশ্বাসও করেন, দাঁড়ান আপনার মাঝখানে এরকম করিনি, আর যদি ধরেও নিলাম যুক্তির খাতিরে উনি কোথাও থেকে ডাউনলোড করে এনেছেন, সেই সময় তো এসআইআর হয়নি দাদা। এসআইআর হওয়ার পরে যে ফিগারটা এসছে আমি তো সেটা ধরবো। আর আপনি আর জিনিস কি সুন্দর ভাবুন, তৃণমূলের অধ্যাপকদেরও কিরম অবস্থা। আপনি প্রশ্ন করলেন যে বিএলওদেরকে এভাবে বলা হলো কেন, আর উনি প্রশ্নের উত্তর অন্য কিছু দিলেন। তো অধ্যাপক মহাশয় যদি এরকমভাবে খাতাও চেক করেন, সেই জন্যই বোধহয় তৃণমূল ছাত্র পরিষদ মানে যেটা অর্ণব সাহা বোঝাতে চাইলেন সেটা যে শুভেন্দু অধিকারী প্রকট হুঁশিয়ারি দিলে মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিচ্ছেন। বিএলওরা যে রাজ্য সরকারের কর্মী হবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু এইখানে রাজ্যের একদম প্রশাসনিক হেড উনি হুমকি দিয়ে বলছেন একটাও নাম যেন বাদ না যায়। অধ্যাপকদের অবস্থা দেখুন, শুভেন্দু অধিকারীর নামের আগে দুটো লাইন সেন্টেন্স যোগ করে অন্য একটা মিনিং এর। আমি একেবারে সাদা চোখে দেখতে চাইছি। অব্র শোনো, আমি বলছি, আমি যদি শোনো না অব্র, আমি যদি বলি যে তুমি মনে রাখবে তুমি একজন বিজেপির মুখপাত্র, তুই তো ফ্যাক্ট তুমি বিজেপির মুখপাত্র, রাজ্য সরকারি কর্মীকে বলে দেবো আপনি রাজ্য সরকারি কর্মী, অসুবিধা কি আছে? আপনার তো দুটো কানই কাজ করছে সুব্রদা, তা আপনি বাকিটা শুনতে পেলেন না? উনি কি বলেছেন? রাজ্য সরকারি কর্মচারী একটা নামও যেন বাদ না যায়। এই যে এখানে তৃণমূলের প্রবক্তা বসে বানিয়ে বলে দিলেন যে ভুল করে যেন নাম বাদ না যায়, এই কথাটা মুখ্যমন্ত্রী নিজে বলেননি। তো আমি বলছি এই কনকশনটা কেন? তার মানে উনি তো হুমকি দিয়ে বলছেন যে তোমরা রাজ্য সরকারি কর্মচারী একটাও নাম যেন বাদ না যায়। এই ক্যাটাগরিক্যাল স্ট্যান্ডই তো 21শে জুলাইয়ের মঞ্চে নাটক করে এই তৃণমূল কংগ্রেস নিয়েছিল। মানে কেউ মৃত হলে নাম বাদ যাবে না, সেই মৃত মানুষগুলোর আমি এইখানে কেউ মাইগ্রেট করলে তার নাম বাদ যাবে না। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমি এইখানে আসবো মূলত। বেশ
আমি বলছি বিশ্বনাথা এইখানে কিন্তু সংশয়টা তৈরি হচ্ছে। ধরুন এই বিএলও বিএলএ যারা কাজ করছে, ধরুন এই একটা বিজেপি শাসিত রাজ্য বা এনডিএ শাসিত রাজ্য বিহারে যতটা স্মুথভাবে কাজ করতে পেরেছে, বিশ্লেষকদের একটা বড় অংশের এই আশঙ্কাটা ছিল বিরোধী শাসিত রাজ্য, বিশেষত এ রাজ্যে তারা কি ঠিক ততটা ভয় ডরহীনভাবে কাজ করতে পারবে? আজকে যখন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন যে মনে রাখবেন আপনার রাজ্য সরকারি কর্মচারী, তার মানে কোথাও এরপরে তারা এই সার্ভের কাজটা বা অ্যাডিশন ডিলিশনের কাজটা তারা একেবারে নিরপেক্ষভাবে ভয় ডরহীনভাবে করতে পারবেন তো? না দেখো, তোমাকে আমি পরিষ্কার করি, তোমার ভিডিওতে আমি বলেছিলাম যে বিহারে ডবল ইঞ্জিন সরকার থাকায় যে সুবিধাটা ইলেকশন কমিশন পেয়েছে সেটা কিন্তু পশ্চিমবাংলায় পাবে না। কারণ পশ্চিমবাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা নির্বাচনের সময় কার্যত দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়ে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়, যাতে ভোট লুট হয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভোট লুটের মানে অনেক সময় কিন্তু ইন্ধন যোগান, এবং তিনি বছরকে বছর কেন্দ্রীয় ফোর্স যখন আসে, সেন্ট্রাল ফোর্স যখন আসে, তখন তারা যাতে নিরাপদ নিশ্চিত না করেন তার জন্য হাতা খুন্তি নিয়ে মেয়েদেরকে বেরোতে বলেন, আজও বলেছেন সেই কথা। ফলে মানে ভারতবর্ষের সংবিধান পরিষ্কার করে বলছে যে ইলেকশন রিলেটেড কোনো কাজের জন্য যদি রিকুইজিশন করা হয় তাহলে সেই কর্মী অবশ্যই ইলেকশন কমিশনের কাছে একমাত্র দায়বদ্ধ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, ভাই মাইনা তোমাকে দেই, যেমন করে শিক্ষকদের পাত্র একবার বলেছিল যে মাইনা দেই, সুতরাং আমাদের কথা শুনে চলতে হবে, কোনো অটোনমিক বিশ্ববিদ্যালয়ের মানে। তখন বলেছিলেন 100 বার হস্তক্ষেপ করবো, তার কারণ মাইনেটা তো আমিই দিই। একেবারে একেবারে, এবং একই সাথে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে যাবে এই বিএলও যারা একটু সাহস দেখাবে। ফলে সব মিলে আমি তোমায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা অগণতান্ত্রিক চেহারা ক্রমশ ফুটে উঠছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই অগণতান্ত্রিক চেহারাটা যেভাবে ফুটে উঠছে তার প্রত্যুত্তর দেওয়ার মতন ক্ষমতা না সিপিএম দলের আছে না বিজেপি দলের আছে। তারা নিজেরাই একের পর এক ভুল ফাঁদে পা দিচ্ছে, যার সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছে। কারণ ধরো এই নিবিড় ভোটার সমীক্ষার সাথে কোনো সম্পর্ক নেই অন্য রাজ্যের অনুপ্রবেশকারীদের শনাক্তের প্রক্রিয়ায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যের শনাক্ত মানে বাঙালিকে শনাক্তকরণ প্রক্রিয়ার ইস্যুকে যুক্ত করতে পেরেছে এই কারণেই যে বিজেপি যে সমস্ত রাজ্যে বাঙালি অনুপ্রবেশকারীদের শনাক্ত করবার কাজে লেগেছে সেটা এত অসংবেদনশীল ভাবে প্রশাসন কাজ করছে, এত দায়িত্বজ্ঞানহীন ভাবে সেই সমস্ত রাজ্যে বিজেপির প্রশাসন কাজ করছে, যেটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি বাঁচাও রাজনীতি করে তার বিরুদ্ধে সমস্ত দুর্নীতির অভিযোগগুলো, তার বিরুদ্ধে সমস্ত অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলাহীনতার রাজ্যে যে চলছে, বেকারত্ব চলছে, সমস্ত ইস্যুকে তিনি ধামা চাপা দিচ্ছেন বাংলা বাঙালি ইস্যুকে কেন্দ্র করে। দেখো আমি মনে করি ইলেকশন কমিশন কিন্তু পশ্চিমবাংলায় এসে বারবার ফেল করে। পশ্চিমবাংলায় কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেমন ন্যাশনাল ইলেকশন কমিশন পারে না তৃণমূলের বাধায়, ঠিক একইভাবে এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক আমি বলছি নিঃসন্দেহে এইবার সেই যে ধারাবাহিকভাবে ব্যর্থ হয় বলছেন বিশ্বনাথ চক্রবর্তী, এবারে সেই ধারণাটা বদলাতে পারে কিনা ইলেকশন কমিশন। আমি সুমন রায়চৌধুরীর কাছে আসবো। একটা জায়গায় বিশ্বনাথ বলছিলেন দায়িত্ব জ্ঞানহীনভাবে কাজ করছে, হ্যাঁ তারও প্রমাণ রয়েছে, এই আলোচনা দিয়ে দেখাবো, কিন্তু তার আগে সুমন রায়চৌধুরী। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। তাহলে ডিএমরা কি কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের বিএলও বলুন বা যে কোনো আধিকারিক, যে কোনো স্তরের আধিকারিকদের যখন মিটিং হয় বা সাক্ষাৎকার হয় সেটা কি আজকাল আর মুখ্যমন্ত্রীকে আপডেট করছেন না? দেখুন এগুলো হচ্ছে শেষের শুরু। বিউরোক্র্যাটস কখন হায়ারার্কিকে ইগনোর করে? যখন বুঝতে পারে এই সরকার যাওয়ার সময় হয়ে এসছে। একটা কথাটা শুনতে অত্যন্ত চটুল এবং এটার মধ্যে কোনো সত্যতা নেই। একটু আগে আপনারা একটা বাইট দেখালেন শ্রমিক ভট্টাচার্যের, তিনি অত্যন্ত কনফিডেন্ট এই পশ্চিমবঙ্গ থেকে এই সরকার চলে যাবে। আমি শ্রমিকবাবুকে এই প্যানেলের মাধ্যমে প্রশ্ন করতে চাই, সংশয় আছে নাকি আদৌ কি বিজেপি সিরিয়াস যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ট্যাসিট সাপোর্ট দেব না, আমরা বিজেপিকে ক্ষমতায় বসাবো? তাহলে তো জেপি নাড্ডা বা অমিত শাহ এসে অভয়ার পরিবারের সঙ্গে দেখা করতেন। সেই কি বলছেন আরে আপনারা জোট সঙ্গী, তৃণমূলের জোট সঙ্গী, দালালি করাটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, আর সেখানে দেখা করলেন না কেন? আমরা চেয়েছিলাম জেপি নাড্ডা অমিত শাহ দেখা করুন। আপনারা সিরিয়াস নন, আপনারা সিরিয়াস নন। বন্ধ করবে মানুষও চেয়েছিল। দেখুন 1.5 কোটি শুভ্রজিৎ 1.5 কোটির ওপরে ভোটার
সংযুক্ত হয়েছিল মহারাষ্ট্র নির্বাচনের সময়, এবং সেটা নিয়ে রাহুল গান্ধী একটাই কথা বলেছিলেন, যখন সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক কোনো প্রসেস প্রশাসনিক প্রতিষ্ঠানের সঙ্গে হানিমুন করতে চলে যায়, গণতন্ত্রের জন্য সেটা অত্যন্ত হানিকারক। নরেন্দ্র মোদীর আমলে সারা ভারতবর্ষ জুড়ে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নরেন্দ্র মোদী এবং যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেন সেই একই অভিযোগ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী করছেন, অর্থাৎ বিজেপি, কেন্দ্রের বিজেপি সরকার সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের অশুভ আঁতাতের অভিযোগ। এইবারে আপনাদের দেখাবো যখন মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে দাঁড়িয়ে একেবারে বাঙালি অস্মিতার অস্ত্রে শান দিচ্ছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিশানা করছেন বিজেপিকে। এসআইআর এর নামে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি বলছেন ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে মানুষের, কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড করেছে বিহারে। ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। এই সমস্ত রাজ্যগুলোতে যেখানে বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় রয়েছে, বাঙালিদের উপর যে পূর্ব পরিকল্পিত অত্যাচার, হিংসার একাধিক ঘটনা, বিজেপির প্রতিহিংসার রাজনীতি, এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যত দিন যাচ্ছে। এবং যারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে, গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে, কত রোহিঙ্গা আছে দেশে বিশ্বে, এদের কাছে কোনো তথ্য রয়েছে? তো অসমীচীন, অশিক্ষিত যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে, তারা 2021-এ আর 2024-এ যা শিক্ষা পেয়েছিল, 2026-এর শিক্ষা আরো কঠিন হবে, তৈরি থাকুক। বাংলার মানুষ আর যাই হোক মাথা নত করবে না, আমরা মাথা নত করব না। আর গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে আমরা বাংলায়ও ঘটাতে পারি, কিন্তু এটা আমাদের শিক্ষা নয়। বাংলায় অনেক অবাঙালিরা থাকে, আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে এই মাটির উপর। আমরা কেন বিভাজনের রাজনীতি করব? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে রেসিডেন্স সার্টিফিকেট যেটা বিহার সরকারের তরফে ইস্যু করা হয়েছে, এটা যে কোনো এআই জেনারেটেড ইমেজ নয়, এটা যে কোনো ভুয়ো বা মিথ্যে বা জাল কোনো রেসিডেন্স সার্টিফিকেট নয়, সেটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বিহারের জেলা শাসকের মন্তব্যে। তিনি বলছেন গোটা ঘটনার তদন্ত আমরা করছি এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পাটনার জেলা শাসক কি বলেছেন দেখাবো। मामला तो बहुत गंभीर है। ऐसा कोई मिस्टीवियस एलिमेंट ने प्रयास किया है और जो प्रमाण पत्र जो हैं 24 तारीख को 3:56 को निर्गत हुआ, 3:58 को तुरंत 2 मिनट के अंदर ही कैंसिल भी कर दिया गया। तुरंत जैसे ही वहाँ पर पता चला है कि ऐसा हो रहा है, तो 2 मिनट के अंदर ही ये कैंसिल भी कर दिया गया। और जो भी इन्वॉल्व कर्मी हैं इसमें, जो अनुशंसा किए हैं, उनके विरुद्ध एफआईआर करने का और उनके विरुद्ध सस्पेंशन भी आज कार्रवाई हो रहा है। इसके अतिरिक्त हम लोग साइबर थाना के माध्यम से यह भी कोशिश कर रहे हैं कौन ऐसा प्रयास कर रहा है कि इस प्रकार की आवेदन डाल करके क्यों किया जा रहा है, क्या कारण है, इसके पीछे कौन है, ये सभी हम लोग जांच पड़ताल करके जो भी इसमें पीछे हैं सबके विरुद्ध कार्रवाई करें। না, আমার নিঃসন্দেহে অর্ণব সাহার কাছে প্রশ্ন থাকবে। আমি বলছি মানুষের একটা রেসিডেন্স সার্টিফিকেট পেতে গেলে জুতোর শুকতলা খুয়ে যায়। আমি সহজে একটা কুকুরের রেসিডেন্স সার্টিফিকেট পাচ্ছি সহজেই, তার মানে এরপরে কুকুরের ভোটার কার্ড পাবো, কুকুরের আধার কার্ডও পেয়ে যাবো। আমি তো এটাই বলতে চাইছিলাম সেই সময় বিশ্বনাথ দা বললেন যে ভোট লুট করা হয়, এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না, এটা উনি বলছেন। এটা কি ইলেকশন কমিশন বলেছে যে এখানে হয় না? আচ্ছা, ভোট লুট উনি বলছেন, ভোটবন্দি বলছেন না কেন? এটা যেটা করা হচ্ছে কিন্তু ভোটবন্দি, একেবারে বেছে বেছে এলাকা ধরে ধরে গরিব এবং দলিত মানুষজন যারা কমিটেড ভোটার হচ্ছে, তেজস্বী যাদব, কংগ্রেস বা ভাকপা মালে, তাদের যারা ভোটার তাদেরকে এলাকা ধরে ধরে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে কৌশল।
যাদের নাম একাধিক জায়গায় তারাও তারা নিজেরাই শিখে যাচ্ছে কিরকম জালিয়াতি করে নিজেরাই শিখে যাচ্ছে। আমি এখানে অভ্র সেনের কাছে যাওয়ার আগে আমি একবার অভ্র বলতে সুবিধা হবে, আমি দিলীপ ঘোষ যিনি বিজেপির এই রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি তার একটা মন্তব্য দর্শকদের স্মরণ করিয়ে দেব। একেবারে কুকুরের নামে রেসিডেন্স সার্টিফিকেট বিহারে ইস্যু হচ্ছে, দিলীপ ঘোষ তিনি বলেছিলেন যে টাকা ফেললেই এ রাজ্যে নাকি কুকুরের নামে আধার কার্ড হয়ে যায়। কয়েকদিন আগে কি বলেছিলেন দিলীপ ঘোষ দেখাবো। এইসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায়, আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন, এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না। কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায়, বা আধার কার্ডও বস্তা বস্তা পাওয়া গেছে, এর কি মূল্য আছে? যে অভ্র বিহার সরকারের তো বাহবা পাওয়া উচিত। দিলীপ ঘোষ এখানে বলছেন টাকা ফেললে কুকুরের নামে আধার কার্ড হয়ে যায়, বিহার সরকার করে দেখালো যে একেবারে কুকুরের নামে রেসিডেন্স সার্টিফিকেট হয়ে যাচ্ছে। কুকুরের নামে রেসিডেন্স সার্টিফিকেট কেউ করেছে বদমাইশি করে, সেই কুকুর তো আর গিয়ে ভোট দেয়নি, কিন্তু এই রাজ্যের মানে এইটা বদমাইশি দাঁড়ান না, এই রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের কাণ্ড দেখুন। মিনা বেগমের বাবার নাম কলকাতার নাইট রাইডার্স, বদমাইশি এই এটাও বদমাইশি। খাদ্য উঠেছে না 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 আমি বলছি আমি বলছি এসআইআর তো এর আগে 2011 সালে বদমাইশির মধ্যে বেঁধে ফেলে আসলে সাধারণ মানুষের সঙ্গে কি প্রবঞ্চনা করা হচ্ছে না? দ্রুত বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাবো। বিশ্বনাথ শুধু একটা কাগজ নয়, এটা মানুষের অস্তিত্বের সঙ্গে বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে রয়েছে। দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী। দেখো 2002 সালে যখন পশ্চিমবাংলায় এসআইআর হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, 28 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল, তারপরে ভোটের দ্বিগুণ হয়েছে। আমরা তো মনে করছি 25 লক্ষ ভুয়ো ভোটার, এখানে শুধুমাত্র মৃত ভোটার আছে। মৃত ভোটারদের নামের এগেনস্টে কার লাভ হয়? তৃণমূল কংগ্রেস। 4টের পরে মৃত ভোটারদের এগেনস্টে ভোট দেয় দ্বিজেন মুখোপাধ্যায়, বিখ্যাত গায়ক, তিনিও ভোট দিয়ে যান। বিহারে তুমি এইটা সামনে এসেছে বলে আর কতগুলো চতুষ্পদীর নামে আর কি কি সার্টিফিকেট ইস্যু হয়েছে কে জানে। বিহারে এই ছবি যদি হয়, আমি এই আশঙ্কাটা সঙ্গত কারণে আসবে, দেশের কোন রাজ্যে কি হতে পারে দেখুন। সেই কারণে আমি তোমায় বলছি সুমনদা, হ্যাঁ দেখুন, আমরা তো যেটা বিশ্বনাথ দা এক্ষুনি বলছিলেন, আমরা তো এখানে দেখেছি, আমরা এই পশ্চিমবঙ্গতেও দেখেছি, ওই যে উনি প্রয়াত শিল্পীদের কথা বলছিলেন, দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, এই প্যানেলে বসে আমি বলে গেছি যে আমার প্রয়াত মা বাবা এসে অবধি ভোট দিয়ে গেছিল, 1000 বার অ্যাপ্লিকেশন করে সারেন্ডার করা সত্ত্বেও তাদের ভোটার কার্ড, তাদের আধার কার্ড কি অদ্ভুত একটা কোনো কারণে ক্যান্সেল করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় একই দোষে দুষ্ট, কারণ এখানেও তো অভিযোগ আছে অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গের বর্ডারের ভিতরে এনে দোকান কিনে দেওয়া, বাড়ি কিনে দেওয়া, বসতি গড়ে দেওয়া, ফলস আধার কার্ড, রেশন কার্ড। নিশ্চয় আমি বলছি যে অদৃশ্য হাতের কথা সুমন রায়চৌধুরী ইঙ্গিত করছেন, সেই অদৃশ্য হাত কি তার মানে বিহারেও কাজ করেছে? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এসআইআর এর মাধ্যমে সেই স্বচ্ছতা নির্বাচনে এবং ভোটদানের ক্ষেত্রে নির্বাচন কমিশন ফিরিয়ে আনতে পারবে কিনা। আপাতত আলোচনা এই পর্যন্ত।